নমস্কার প্রিয় বাংলাভাষী। আমরা স্টেট অফ হরমুজের নাম শুনেছি। স্টেট অফ হরমুজ থেকে কিন্তু প্রায় পৃথিবীর যেমন চায়না থেকে শুরু করে ইন্ডিয়া, পাকিস্তান, আমরা 50% তেল ওই স্টেট অফ হরমুজ, যেটা গালফ অফ ওমান, গালফ অফ ইরানের যে সামুদ্রিক জলপথ, সেই জলপথ থেকে কিন্তু আমরা তেল আমদানি করি। 50%-এর উপরে আমরা একটা সময় তেল আমদানি করতাম এই স্টেট অফ হরমুজ থেকে। গালফ অফ ওমান, গালফ অফ ইরান, কুয়েত, কাতার, ইউএই, এইসব দেশ থেকে আমরা কাঁচা তেল আমদানি করতাম। কিন্তু যখন রাশিয়া থেকে আমরা তেল নিতে শুরু করি তখন ম্যাক্সিমামই আমরা রাশিয়া থেকে নেই। এখনও কিন্তু 35% বা কাছাকাছি 40% তেল আমরা এই পথ থেকে আমদানি করি। তো গতকাল ইরানের পার্লামেন্ট থেকে একটা বিল পাস হয়েছে যে এই স্টেট অফ হরমুজটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তো স্টেট অফ হরমুজ যদি বন্ধ হয় তাহলে চাচা ট্রাম্প বলছে যে এটা ইকোনমিক্যাল সুইসাইড যাতে না হয়, চাচা ট্রাম্প এখন বলছে যে চায়নাকে বলছে তুমি একটুখানি ইন্টারফেয়ার করো যে যাতে ইরান এই স্টেট অফ হরমুজটা বন্ধ না করে। চায়নাকে কেন চুজ করলো? ইন্ডিয়াকে তো চুজ করতেই পারতো, কিন্তু চায়নাকে চুজ করলো কারণ চায়না ম্যাক্সিমামই 50%-এর মতো তেল আমদানি এই স্টেট অফ হরমুজ থেকে, ইরান থেকেই করে। এবং চায়নার ইনফ্লুয়েন্স আছে। চায়না প্রায় কয়েক বছর ধরে বিগত 25 বছর ধরে ওখানে অনেক ইনভেস্ট করেছে, অনেক কিছু কাজকর্ম করছে। চায়নার ইনফ্লুয়েন্স আছে এবং চায়না ইরানের বন্ধুরাষ্ট্র। রাশিয়াও সেম শুনছি নাকি চায়নাকে বলা হয়েছে যে তুমি ইন্টারফেয়ার করো, ইরান যেন এটা না করে, তাতে করে এটা ইকোনমিক্যাল সুইসাইড হবে সারা পৃথিবীর ক্ষেত্রে এবং আমরা সাধারণ মানুষের অনেক অসুবিধা হবে, কারণ তেলের দাম বাড়বে, ইনফ্লেশন বাড়বে, তাতে করে মানুষের সাধারণ যে চলাফেরা, সাধারণ যে খাওয়া দাওয়া, তার উপরে একটা প্রকোপ আসবে। ইনফ্লেশন হয়তো 25%, 30% বেড়ে যেতে পারে। তো এটা চাচা ট্রাম্প এখন মনে হলো যে স্টেট অফ হরমুজটা যদি বন্ধ করে দেয় তাহলে ইকোনমিক্যাল সুইসাইড। তো স্টেট অফ হরমুজটা যেহেতু ইরানের কন্ট্রোলে আছে, তাদের টেরিটরি 21 নটিক্যাল মাইলের মধ্যেই আছে, তো সেক্ষেত্রে তারা বন্ধ করে দিতেই পারে, তাদের একটা রাইটস আছে। কারণ গতকালই কিন্তু ভোরবেলা, তার আগের দিন ভোরবেলা কিন্তু B2 বোম্বার দিয়ে ইরানের যে পারমাণবিক জোনগুলো আছে, যেটা বলছে যে প্রায় মাটি থেকে 800 মিটার নিচে ওরা বাংকার তৈরি করে পারমাণবিক কার্যকলাপগুলো করছিল, তো সেখানে নাকি B2 বোম্বার দিয়ে সেটাকে ধ্বংস করে দিয়েছে। এখন অবধি অফিসিয়াল কেউ অ্যাকসেপ্ট করেনি, কিন্তু আমেরিকা বলছে না আমরা ধ্বংস করে দিয়েছি। আবার ধ্বংস করে দেওয়ার পরে বলছে না আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা সারা পৃথিবীকে রক্ষা করার জন্য নাকি ইরানের এই পারমাণবিক বেস আমরা ধ্বংস করেছি। নাকি ইরানের কাছে যদি পারমাণবিক বোমা যদি চলে আসে, নাকি সারা পৃথিবীকে নাকি ওরা ধ্বংস করে দেবে। প্রথমে তো ইসরায়েলকে করবেই। সত্যি বলতে কি, একটা দেশ আমরা দেখেছি যে যখন ইন্ডিয়াও এরকম পারমাণবিক বোমা তৈরি করে তখনও কিন্তু অনেক প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছিল। সেখান থেকে আমরা উঠে এসেছি। একটা দেশ কিন্তু পারমাণবিক বোম তৈরি করতে পারছে কি পারছে না, করবে কি করবে না, সেটা তাদের নিজস্ব ইন্টারনাল ম্যাটার, কারণ তাদের অস্তিত্ব রক্ষার ব্যাপার। যেমন দেখুন, আমরা দেখেছি যে 1990 সালে যখন রাশিয়া ভেঙে ইউক্রেন হলো, আরও 13টা দেশ হয়েছিল, টোটাল 14টা দেশ হয়েছিল। USSR ভেঙে যখন ইউক্রেন হলো, তখন কিন্তু ইউক্রেনে অনেক পারমাণবিক বোমা ছিল। তো এই আমেরিকা, ফ্রান্স আর ইংল্যান্ড রাশিয়ার সাথে হাত মিলিয়ে ইউক্রেনকে বলল যে ভাই তোমরা পারমাণবিক বোমগুলো রাশিয়াকে ফেরত দিয়ে দাও, কোনো কিছু হলে
আমরা তোমাকে সাপোর্ট করব, ইউক্রেনকে বলল কোনো কিছু হলে আমরা তোমাকে সাপোর্ট করব। কিন্তু দেখা গেল 2014 সালে কী হলো, রাশিয়া কিন্তু ইউক্রেনের একটা টেরিটরি দখল করে নিল। যদি পারমাণবিক বোমা ইউক্রেনের হাতে থাকতো তাহলে কিন্তু রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করতে পারতো না, যেটা হচ্ছে এখন মানে গত 3 বছর ধরে কিন্তু যুদ্ধ চলছে এবং ইউক্রেনের প্রায় 40% টেরিটরি রাশিয়ার দখলে, এবং ইউক্রেন আজ মানে 50 বছর পিছিয়ে গেছে বলা যায়। এটা যদি পারমাণবিক বোমা থাকতো তাহলে কিন্তু ইউক্রেনকে কেউ যুদ্ধ করতে মানে সাহস দেখাতো না, বিশেষ করে রাশিয়া। আরেকটা এক্সাম্পল আপনাকে দেখি, যেমন ইরাকও কিন্তু ওই সময় পারমাণবিক বোমা তৈরির জন্য তৎপর হয়েছিল, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে আমেরিকা কিন্তু সাদ্দাম হোসেনকে মেরেই ফেলল। যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলতো ইরাক, সেক্ষেত্রে কিন্তু সাদ্দাম হোসেনকে এত সহজে আক্রমণ করতে পারতো না, এবং ইরাকের অবস্থা আজ এরকম হতো না। তো ইসরায়েল ইরানের এই যুদ্ধ, এটা কিন্তু অস্তিত্ব রক্ষার লড়াই। ইসরায়েল জানে, কারণ ইরান যথেষ্ট শক্তিধর। ইসরায়েলি যে আজকের বম্বিং করেছে এত ব্যালিস্টিক মিসাইল দিয়ে, এটা কিন্তু ইরানেরই নিজস্ব প্রোডাক্ট। ইসরায়েলের পেছনে কিন্তু আমেরিকা আছে এবং বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, পশ্চিমা দেশগুলো আছে। তারা কন্টিনিউয়াস ওপেন অর্থনৈতিকভাবে কিন্তু হেল্প করছে। ইসরায়েলের কিন্তু এখনও অবধি তেমন কোনো ডামাডোল নেই, এরা কিন্তু চলছে, ফাইট করছে। কিন্তু ইরান আস্তে আস্তে, ইরানের পেছনে কিন্তু ব্যাকিং বলতে শুধু চায়না, রাশিয়া। তো সেই হিসাবে কিন্তু এখনও অবধি ইরানকে কিন্তু কেউ ব্যাকিং দিচ্ছে না। ইসরায়েল ইরানের এই যুদ্ধে ইরান কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং 1/3 পিপল কিন্তু আজকের ওরা গরিবী রেখার নিচে চলে গেছে। নিজস্ব ওদের যে পাবলিক সেন্টিমেন্ট গভর্নমেন্টের পক্ষে নয়, কারণ নিজেরাই তো ঠিক নেই, মানে সাধারণ পাবলিক কিন্তু খেতে পারছে না। তো ইরান চাইবে যে ও পারমাণবিক বোমাটা তৈরি করুক, এবং ওদের অস্তিত্ব রক্ষার লড়াই। এবং ইরান যদি পারমাণবিক বোমা আজকের ডেটে তৈরি না করতে পারে, তাহলে কিন্তু অনেক আগামী দিনে ও সংকটে থাকবে। আমেরিকা হয়তো ওকে অ্যাটাক করবে। তো সেক্ষেত্রে ইরান কিন্তু পিছাবে না। তো স্ট্রেট অফ হরমুজ ওরা বন্ধ করবেই, এবং তাতে করে সারা পৃথিবীতে ইকোনমিক্যাল সুইসাইড তো আসবে, ইনফ্লেশন আসবে। আমরা দেখেছি রাশিয়া এখন বলছে যে যদি পারমাণবিক বোমা ইরান তৈরি না করতে পারে, তাহলে রাশিয়া কিন্তু পারমাণবিক বোমা গিফট করবে ইরানকে। পাকিস্তান, আমরা দেখেছি যে পাকিস্তান ইন্ডিয়ার যে যুদ্ধটা হয়েছিল, তাতে করে আমেরিকা কিন্তু মিডিয়েটর হয়ে সেটা বন্ধ করলো। এটা আমেরিকারই স্বার্থে, কারণ পাকিস্তানের কিছু নেই, পাকিস্তান থেকে কোনো কিছুই কিন্তু আমেরিকা পাবে না। তথাপি পাকিস্তানকে কিন্তু IMF থেকে সাহায্য করা হলো। পাকিস্তানের যে বালুচিস্তানের যে একটা বিরাট, আমরা দেখেছি যে স্বাধীনতা আন্দোলন তারা আলাদা হবে, সেটাও কিন্তু ধামাচাপা হয়ে গেল। কারণ বালুচিস্তানে পাকিস্তান আমেরিকাকে এয়ারবেস দিয়েছে, সেখানে ঘাঁটি গেড়েছে শুধুমাত্র ইরানকে নিগরানি করার জন্য। ইরানকে ওখান থেকে, মানে পাকিস্তানের বেস থেকে, পাকিস্তানের মাটি থেকে ইরানকে আক্রমণ করার জন্য এটা কিন্তু পাকিস্তানকে হাতে রেখেছে। ইন্ডিয়ার এখানে কিছু, যেহেতু কোনোভাবেই আমেরিকা ইন্ডিয়া থেকে সাহায্য পাবে না, সেজন্য ইন্ডিয়াকে কিন্তু এখানে অতটা প্রাধান্য দেবে না আমেরিকা। তো আমরা ইন্ডিয়ানরাও চাইবো আমেরিকার সাথে না শত্রুতা করতে, না বন্ধুত্ব করতে, কারণ আমেরিকা কারোর শত্রু, সবারই শত্রু, কিন্তু বন্ধু হতে পারে না। আমরা ন্যাচারালি রাশিয়ার পক্ষেই থাকব। রাশিয়া চায় না যদি ইরানের সাথে যোগ দেয়। সারা পশ্চিমা দেশ
ইসরায়েল, পাকিস্তান এরা যদি আমেরিকার সাথে থাকে, হয়তোবা থার্ড ওয়ার্ল্ড ওয়ার একটা চান্স থাকতেই পারে। কিন্তু কেউ চাইবে না থার্ড ওয়ার্ল্ড ওয়ার হোক, কারণ থার্ড ওয়ার্ল্ড ওয়ার হলে হয়তো সারা পৃথিবী ধ্বংস হবে। এবং এই যে বলেছিল আইনস্টাইনকে একজন জিজ্ঞেস করেছিল যে ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার কবে হবে, না থার্ড ওয়ার্ল্ড ওয়ার কবে হবে, তা তিনি বলেছিলেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার কবে হবে জানি না, তবে ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার যখন হবে শুধুমাত্র ওই আগের মতো ওই বল্লম পাথর নিয়ে যুদ্ধ হবে। তার মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ারটা হলে সবই ধ্বংস হবে, এটা আইনস্টাইনও জেনে গেছে, আইনস্টাইনও বলে গেছে। এখানে ইসরায়েল কিন্তু যুদ্ধ থামাবে না। এই যে বোম্বিংটা করলো, আমেরিকা বলেছিল যে 14 দিন আমরা ওয়েট করছি, 14 দিনের পরে আমরা দেখব, কিন্তু 14 দিন ওয়েট করেনি। কিন্তু আমেরিকা কিন্তু যুদ্ধে নেমে গেছে। আবার যুদ্ধে নেমে বোম্বিং করে বলছে না আমরা যুদ্ধ চাই না। ওদিকে পাকিস্তান সরকার নাকি রেকমেন্ড করেছে চাচা ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়া হোক। কেন না, উনি পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ থামিয়েছে। কিছুই করেননি, শুধু যুদ্ধ করিয়েছে। সারা পৃথিবী জুড়ে কিন্তু যে যুদ্ধ চলছে একমাত্র আমেরিকারই হাত। তাদের অস্ত্র ভাণ্ডার বিক্রি করার জন্য একটা মানে ষড়যন্ত্র, আজ কিছু নয়, শুধু ষড়যন্ত্রই করেছে। ষড়যন্ত্র করে সারা পৃথিবীতে, সারা মধ্যপ্রাচ্যে, সমস্ত গালফ কান্ট্রি, সমস্ত মুসলিম কান্ট্রিতে, সিরিয়া থেকে ইরাক থেকে শুরু করে যুদ্ধ কিন্তু আমেরিকাই লাগিয়ে রেখেছে। চাচা ট্রাম্প কিন্তু ইলেকশন হওয়ার আগে তাদের ক্যাম্পেইনই ছিল যে আমি আসলে যুদ্ধ বন্ধ করে দেবো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করে দেবো। বন্ধ হয়নি। যেদিন সমঝোতা হবে তার আগের দিন রাশিয়ায় ঢুকে বম্বিং করে দিয়ে চলে আসলো ড্রোন দিয়ে ইউক্রেন, নাকি 1.5 বছরের পরিকল্পনা। তাহলে সবই জানতো আমেরিকা, সবই জানতো, কিন্তু আমেরিকা কিন্তু এটা চায় সারা পৃথিবীতে যুদ্ধ লেগে থাকুক। এবং ওদের দেশে তো যুদ্ধ হয় না, ওরা তো সেভারাল একটা 7 সমুদ্র পারে থাকে, সেখানে কেউ গিয়ে বম্বিং করে না, কেউ যুদ্ধ করে না। আপনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখুন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখুন, সব ওরা এসে জাপানে মেরে গেছে, ওরা এসে বাইরে যুদ্ধ করেছে, কিন্তু ওদের দেশে কিন্তু যুদ্ধ হয় না। সেই জন্য ওদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় না, যুদ্ধ হলেও ওদের কিছু যায় আসে না, বরঞ্চ ওদের ইকোনমিক্যালি আরও স্ট্রং হবে, অস্ত্র বিক্রি হবে, সবাইকে লোন দেবে, সবাইকে এনকারেজ করবে, যুদ্ধ করো। তো আমরা ইন্ডিয়ানরা আমরা ভাবছি যে নিউট্রাল থাকবো, মনে হয় না কোনোভাবে নিউট্রাল থাকতে পারবো, কারণ কারো না কারোর পক্ষ নিতেই হবে, না হলে না ঘরকা না ঘাটকা। তাহলে যদি কারো না কারোর পক্ষ নিতেই হয়, হয়তোবা রাশিয়ার পক্ষ নিতে হবে। রাশিয়া যদি চায়নার সাথে থাকে তাহলে চায়নারই পক্ষ হয়ে গেল। তাহলে একদিকে আমরা রাশিয়া, চায়না, ইরান, ইন্ডিয়া, আর একদিকে পশ্চিমী দেশ ইসরায়েল কিন্তু ভারতের বন্ধু, সেক্ষেত্রে ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট হবে। আমরা ইরানের চাবাহার পোর্টে অনেকভাবে কাজ করছি এবং অনেক ইনভেস্ট করেছি, সেটাকেও হাতে রাখতে গেলে, সেটাকেও মানে ঠিকঠাক চালাতে গেলে ইরানের সাথেও শত্রুতা করা যাচ্ছে না, আবার ইসরায়েলের সাথেও শত্রুতা করা যাচ্ছে না, কারণ ইসরায়েল আমাদের অনেকভাবে অস্ত্র দিয়ে হোক, ডিপ্লোম্যাটিক্যালি অনেকভাবেই ইসরায়েল কিন্তু আমাদের বন্ধুত্বতা হাত বাড়িয়েছে এবং ইসরায়েল আমাদের সঙ্গে থাকে। আজকের ডেটে খুবই মানে সিচুয়েশান এতটা অ্যাবনর্মাল যে যুদ্ধ মানে যুদ্ধ হবেই হবে এবং এই যুদ্ধ চাইছে আমেরিকা হোক, এবং সেক্ষেত্রে রাশিয়া ছেড়ে কথা বলবে না। ইরানকে যদি নিউক্লিয়ার বোম পাঠিয়ে দেয় তো ইরান কিছু না একটা কিছু করবে। এই ইসরায়েলকে তো মারবে, কারণ ইসরায়েলকে মানে তার এতদিন ধরে প্রক্সি ওয়ার করে হামাস, হুতি, হিজবুল্লাহ দিয়ে নাকে মানে একদম পরেশান করে রেখে দিয়েছে। তো সেক্ষেত্রে যদি ইরান ডিরেক্টলি নেমে যায় যুদ্ধে, তো অস্তিত্ব রক্ষার লড়াই
হয় ইসরায়েল ডুববে, ইসরায়েল থাকবে না, নাহলে ইরান থাকবে না। দুটো দেশের কিন্তু অস্তিত্ব রক্ষার লড়াই। তো ইরান ইসরায়েল যেহেতু মানে দুটো পক্ষ, সেক্ষেত্রে ইরানের পক্ষে চায়না রাশিয়া থাকবেই, উত্তর কোরিয়া থাকবেই। আর উত্তর কোরিয়ার কাকা তো পাগল, তিনি তো 2-4টা পারমাণবিক বোম মেরে দিতেই পারে এখানে সেখানে। আর আমেরিকা, পশ্চিমী দেশগুলো, ফ্রান্স, ইংল্যান্ড, ইসরায়েল, তো সেক্ষেত্রে কোনো দেশ কিন্তু নিউট্রাল থাকতে পারবে না। সব দেশকে কিন্তু কোনো পক্ষ না কোনো পক্ষ নিতেই হবে, কারণ নিউট্রাল থাকলে কিন্তু তাকেই আগে মারবে। মানে তাকে কেউ বাঁচাতে আসবে না, তো সেটা না ঘরকা না ঘাটকা। তাকে যদি কোনো দরকার হলে চায়নাও মেরে দিতে পারে ইন্ডিয়াকে, যদি ইন্ডিয়া নিউট্রাল থাকে। চায়না মানে উস্কানি দেবে ইন্ডিয়াকে, ভাই আমাদের পক্ষে আয়। নাহলে এই এমনিতেই চায়না তো অ্যাগ্রেশন, সব কিছু তো চায়না করছেই, মানে যতটা যা করা যায়। এনিমি তো আছেই। তো সেক্ষেত্রে আমরা সাধারণ পাবলিক, আমরা সাধারণ মানুষ খুবই খারাপ পরিস্থিতিতে থাকব। অনেকেরই চাকরি যাবে, বিভিন্ন কোম্পানিগুলো বন্ধ হবে। এই যে বলছিল না চাচা ট্রাম্প, যে স্টেট অফ হরমুজ যদি বন্ধ হয়ে যায় তাহলে ইকোনমিক্যাল সুইসাইড, সত্যি ইকোনমিক্যাল সুইসাইড হবে। ইকোনমিক্যাল সুইসাইড হলে আমরা সাধারণ মানুষই খুবই খারাপ পরিস্থিতির মধ্যে যাব। আজকে যারা আমরা বলছি যে 3rd লার্জেস্ট ইকোনমি হব আমরা ইন্ডিয়া, আবার হয়তো 50 বছর জানি না পেছাবে কি এগোবে কি, যুদ্ধ হবে, সেটা তো আগামী দিনের ব্যাপার। কিন্তু এই যে 3rd ইকোনমি হওয়ার স্বপ্ন আমাদের চোরমারা হয়ে যাবে। এবং আমরা সাধারণ পাবলিক যারা মানে মোটামুটি একটা দিন এনে দিন খেতে পাই, সবাই একটা চাকরি করছি, ব্যবসা করছি, ছোটো ছোটো ইনভেস্টমেন্ট করছি, ভালো আছি, তারা কিন্তু ভালো থাকবো না, বিশেষ করে আমরা ইন্ডিয়ানরা। কারণ আমাদের রিসোর্স নেই। ইরান, গালফ কান্ট্রি, সৌদি আরব, এদের যে তেল আছে, এরা কিন্তু সেই তেল তুলে আগামী দিনে আবার রিভাইভাল করে যাবে। কিন্তু আমাদের রিসোর্স কোথায়? আমাদের ম্যান পাওয়ার ছাড়া আর কিছু নেই। কিন্তু ম্যান পাওয়ারের কর্মসংস্থান কোথায়? ইসরায়েলের ক্ষেত্রে ইসরায়েলের যেমন যত মানে পাবলিক তো খুবই কম, একটা মানে মণিপুরের মতো মানে আয়তনও নয়, সেখানে সব মিলিয়ে 1 কোটি পাবলিক। এবং 1 কোটি পাবলিক হলে কী হবে? তারা কিন্তু সমস্ত কোম্পানির মাথায় বসে আছে, তারা ঠিক রিভাইভাল করে নেবে, তারা সার্ভাইভাল হয়ে যাবে। পাকিস্তান তো বেকারি, একে ওকে থেকে চাইবে, দরকার হলে কিছু পারমাণবিক বোম বিক্রি করে দেবে, একে ওকে দেবে। পাকিস্তানে কিছু হারানোরও নেই আর কিছু পাওয়ারও নেই। তারা যেমন চলছে দুরবস্থা, সেই দুরবস্থা থেকে হয়তো একটু নিচে নামবে, কিন্তু তাদের কিছু যায় আসে না। তো আমরা ইন্ডিয়ানরা কিন্তু যুদ্ধ চাই না, সত্যি যুদ্ধ চাই না। এবং এই যে চাচা ট্রাম্প যে এই পাগলামি কীভাবে বন্ধ করা যায়, সেটা কিন্তু ইউএনকে ভাবতে হবে। আমরা বলছি যে আমাদের প্রাইম মিনিস্টার মোদি, বিশ্বগুরু মোদিকেও ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে হবে। আমাদের ফরেন পলিসি অনেক ডেভেলপ করতে হবে। আমরা যদি যুদ্ধে না জড়াই, তার জন্য কিন্তু যথেষ্ট কাজ করতে হবে। নমস্কার।